Welcome to the number 1 season 8, co-powered by Berger, special partner Cucina Small Appliances. হাজার কথার পরেই বসে বিয়ের আসরখানা, নানান প্ল্যানিং, সাজসজ্জা, দারুণ খানাপিনা, ফটোগ্রাফি কে করবে, রেজিস্ট্রি কার হাতে, সব চিন্তার প্রবলেম সলভ। থাকুন আমার সাথে যাদের বিয়ের ডেট পাকা হয়ে গেছে কিন্তু কিভাবে সব আয়োজন সারবেন সেই চিন্তায় আছেন, তাদের জন্য আজকের এই বিশেষ পর্ব বিয়ের প্ল্যানিং। আজকে 4 জন দিদির থেকে বিয়ের আয়োজনে খুঁটি নাটি অনেক কিছু আমরা জানতে পারবো। সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে তন্নিখা। নমস্কার দিদি। নমস্কার। আমি বারাসাত থেকে এসেছি। আমি নিজের বিয়েটা নিজেই প্ল্যান করে ফেলেছিলাম, আর এখনো অবধি 700 বিয়ে আমাদের প্ল্যান করা হয়ে গেছে। 700? হ্যাঁ, আমি একজন ইভেন্ট প্ল্যানার। ওকে। এই যে পথ চলাটা, এটা তো সহজ ছিল না প্রথমে, তার জন্য অনেক স্ট্রাগল ছিল। তো এই গল্পটা আজকে আমি বলতে এসেছি যে কিভাবে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। ওকে, তোমার সব গল্প শুনবো। এবার আছে ঐত্রী ব্যানার্জি। নমস্কার দিদি, আমি হাওড়া শিবপুর থেকে এসেছি। এখন তো বিয়ের মরশুম, বিয়ে মানেই প্রেম, আর প্রেমটাকে ফ্রেমবন্দি করা হলো আমার কাজ। আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার। খুব ভালো, ভেরি গুড। শুনবো তোমার গল্প ঐত্রী। এরপর আছে মৌসুমী চৌধুরী। নমস্কার। নমস্কার। আমি বেহালা থেকে এসেছি। আমার কাজ হচ্ছে বিবাহকে আইনিভুক্ত করা, ম্যারেজ রেজিস্টার, ম্যারেজ রেজিস্টার, ফ্যামিলি কাউন্সিলর, আচ্ছা, আর অ্যাডভোকেট আমি। থ্যাংক ইউ। এরপর আছেন মৌমিতা পাই। নমস্কার দিদি, নমস্কার। আমি কাকিনাড়া থেকে এসেছি। আমি একটা সাধারণ গৃহবধূ থেকে কি করে ডেকোরেটার্সের ব্যবসায় এসেছি আর কিভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছি সেই গল্প আমি তোমার সাথে করতে এসেছি। বিয়ে বাড়িকে সুন্দর করে তোলার দায়িত্ব, কর্তব্য সব আপনার। একদম। ডেকোরেটর। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভে যেতে। তন্নি, ইভেন্ট প্ল্যানার। হ্যাঁ, কিভাবে শুরু হয়েছিল? নিজের বিয়ে দিয়ে কি শুরু হয়েছিল পুরো ব্যাপারটা? আমি এবং আমার হাজব্যান্ড আগে আমরা দুজনেই ডান্স করতাম, ডান্স প্রফেশনে ছিলাম। 2008 সালে বিদেশে যাই ডান্সের জন্যে, 1 মাস ছিলাম। তো ওখান থেকে আমাদের নতুন করে একটা সম্পর্ক শুরু হয়। তো তারপরে আমরা এখানে এসে 5 বছর আমাদের একটা রিলেশন ছিল। তো তারপরে তো যেটা হয়, বাড়ি থেকে, যেহেতু আমরা দুজনে সেম এজ ছিলাম, ওর চাপ থেকেও আমার চাপটা বাড়িতে একটু বেশি এসেছিল বিয়ের ব্যাপারে। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ে তো করবো, কিন্তু তার জন্য তো একটা স্টেবল জায়গা দরকার। তো তার জন্য আমরা দুজনেই ঠিক করলাম যে আমরা নতুন কিছু শুরু করতে চাই, নতুনভাবে কীভাবে করব। তো আমরা নিজের বিয়ের প্ল্যানটার সময় তখন আমাদের সমস্তটাই আমরা বললাম আমরা নিজেরাই করব। ডেকোরেশন থেকে, কেটারিং থেকে সমস্ত কিছু আমরা নিজেরা প্ল্যান করে, নিজেরা জিনিস বানিয়ে আমরা ওয়েডিংয়ের কাজগুলো শুরু করলাম। তো সেই থেকে আমাদের পথ চলা শুরু। কিন্তু যখন আমরা শুরু করি, তখন আমার যেদিনকে রেজিস্ট্রি হয় বিয়ের, সেদিনকে আমার হাজব্যান্ড একটা ভাঙা মোটামুটি একটা সাইকেল চালিয়ে সে আমায় ফোন করছে, দাঁড়াও তোমরা একটু পরে বেরো বাড়ি থেকে, আমি আসছি। তো আজকে সেই পথ থেকে আজকে আমরা এই 5 বছরে এতগুলো কাজ করে, গাড়ি হয়েছে, আমাদের নিজস্ব একটা বড় গোডাউন আমরা কিনেছি, আমরা জমি কিনেছি, কারণ সেখানে প্রচুর জিনিসপত্র রাখতে হয়। হ্যাঁ, কারণ আমাদের অনেক লেবার সেট আপ লাগে। টাচউড 80% টাইমই আমাদের হয়ে থাকে যে আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়। কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে ডেকে তারা নিজেরা রান্না বান্না করে আমাদের খাওয়ানো হয়, মানে তারা এতটাই খুশি হয়। শুধু আমাদের কাজটা হলো শুধু একটা বিয়ের প্ল্যান করা, আর শুধু আমাদের কাছে একটা ফোন আসা যে আমরা বিয়েটা করতে চাই, কিভাবে সাজাবো। আমরা প্যান্ডেল থেকে, খাওয়া দাওয়া থেকে, লাইট থেকে, মেকআপ থেকে, মেহেন্দি থেকে, সঙ্গীত অ্যারেঞ্জ করা থেকে, ডান্স শেখানো থেকে, খাওয়া দাওয়া থেকে সমস্তটা আমরা পুরোটাই আমরা করি। আচ্ছা। এখন অনেক সময় দেখা যায় যে বাবা মা বয়স হয়ে গেছে, ছেলেমেয়েরা বাইরে থাকে, এবং আমাদের গুগলেও আমাদের সাইট আছে, বিদেশ থেকেও আমাদের ফোন আসে যে বলে যে আমরা এখানে কাজ করতে চাইছি, আমাদের লোক নেই, তো আপনারা পুরোটা আমাদের সেট আপ করে দিন, আমাদের পুরোটাই আমরা এই চাইছি। তো আমরা তার জন্য আছি। আজকে ঈশ্বরের আশীর্বাদে সেই জায়গাটা অনেকটাই স্টেবল। আমরা যে আজকে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি, ইভেন্টে হয় যে রাত 1টা 1:30টাও বেজে যায়, 2টোও হয়,
হয়, ইভেন পুরো রাতও আমরা এমন হয় যে আমরা পুরো রাতও থাকতে হয়। আমার দুই ভাসুর পুরো আমার ব্যবসাটাকে পুরো হাত দিয়ে এমনি করে আগলে রয়েছে, তারা আমরা রাত 2টোর সময় এসে যখন নিশ্চিন্তে ঘুমাই জানি দুই দাদা আছে আগলে রেখেছে পুরো আমার ব্যবসাটা। তারা তো এত লোকের বিয়ে দিয়েছে, তাদের প্রত্যেকের নিশ্চয়ই নিজস্ব বাজেট আছে, কারোর হাই, কারোর মিডল, কারোর ছোটখাটো করতে হ্যাঁ। চায়। তো তোমরা কি পুরো ফ্লেক্সিবল? হয়তো কোনো কারোর হয়তো মনে হলো শুধু আপনি ডেকোরেশনটাই চাইছেন, আর কিছু দরকার? আর কিছু দরকার নেই, তো আমরা তাতেই সমান, সবার বাজেট থাকে না দিদি। আমরা একদম নমিনাল একটা বিয়ের মণ্ডপ, বসার জায়গা, গাড়ি সাজানো, এইটুকু থেকে আমরা একটা প্যাকেজ থেকে আমরা সমস্তভাবে সব রকমভাবে করতে, যারা হয়তো পুরো চাই যে আমরা টাকাটা দিয়ে আমাদের এত টাইম নেই, আমরা এতটা সব কিছু দেখতে পারছি না, তোমরা পুরোটা সামলে নাও। যেদিনকে কথা বলতে যাব যা কথা বলে আসবো, কাজের দিন একই কথা বলবো, আমাদের কথা একটাই হবে। তো কিন্তু তন্নি এখন তো ওয়েডিং প্ল্যানার্স বা এরকম ওয়েডিং ইভেন্টস করে এরকম প্রচুর জায়গা হয়ে গেছে, প্রচুর কোম্পানিজ হয়ে গেছে, প্রচুর কম্পিটিশন। সকলের থেকে নিজেকে কিভাবে আলাদাভাবে প্রুভ করো বা কি নিজের স্পেশালিটি রেখেছো? স্পেশালিটি বলতে আমরা থিমটাকে একটু মেনটেন করার চেষ্টা করি, চয়েসটা কীরকম, তো তাদের সাথে কথা বলে কোনটা স্যুট করবে, তাদের কোনটা দিলে ভালো হবে, কথা বলে বুঝি, তাদের গাইড করি যে আপনি এমভাবে করুন, আপনার বাজেটটা কি আছে, তো বাজেটটাও তো একটা ফ্যাক্টর থাকে। Of course. তো সব রকমভাবে আমরা কর্পোরেট শো করি। হাজবেন্ড কি কি দায়িত্ব নেয় আর তুমি কি কি দায়িত্ব নাও? হাজবেন্ড তো মানে পুরো ফিল্ডেই থাকতে হয়, সব সময় এই ফিল্ডেই থাকে, তো আমিও তার সাথে সাথে একদম সম্পূর্ণভাবে তুমিও ফিল্ডে থাকি একদম। তাহলে অফিস কে সামলায়? ভাসুররা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বিশাল বড় সেটআপ তন্নি, তোমাকে কন্ট্যাক্টে রাখতে হয়। ধরো ফুলের কাজে কত রকমের লোক হয়, কেটারার্স আছে, তারপরে মেকআপের ব্যাপার আছে, তোমাদের কাছে লাস্ট লিস্ট থাকতে হয়, সমস্ত কিছুই মানে দুজনের আর কি মানে একদম নক্ষদর্পণে থাকতে হয়, কারণ বিয়েটা হলো একটা খুব ইমোশনাল জায়গা, অনেকে সেন্টিমেন্টস জড়িয়ে আছে, অনেকে হ্যাঁ অনেক একটা স্বপ্ন থাকে, আর এইটা একটাই দিন দিদি, সুযোগ একটাই, সুতরাং তার বিয়ের দিনটা চলে গেলে আমি আর নতুন করে কিছু করতে পারবে না। তো সেই দিনটা আমরা 100% চেষ্টা করি, তো মানে সারাদিন এরকম হয় যে আমরা এরকম পুরো দিনই খাইনি দুজনে, তখন মনে হয় যে আগে কাজটা। তো আজকাল ধরো যে বিয়েগুলো হচ্ছে কিরকম ডিমান্ড? বিষয়টা চাই যেরকম মডার্নাইজ চাইছে, সাবেকিয়ানাটাও কিন্তু মানে যথেষ্ট পছন্দ করছে, তো আমরাও সেরকম ভাবে অনেক রকম নতুনত্ব ভাবে কিন্তু সাজাই, যে কুলো দিয়ে ডেকোরেশন হয়, বড় পাখা দিয়ে ডেকোরেশন হয়, মানে নতুনত্ব ভাবে, যে কি কালারের শাড়ি পরছে সেইভাবে তার ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করি। ইনোভেটিভ কিছু আইডিয়া তো বার করতেই হবে, তার মধ্যে ডিফারেন্ট ক্লিশে লাগবে একদম। হ্যাঁ দিদি, না হলে সবার থেকে তো আলাদা হবে না, কারণ এটা অনেক কম্পিটিশন এসে যাচ্ছে। প্রচুর মজা হয় না? প্রচুর আনন্দ হয় দিদি। হ্যাঁ। আসলে দিদি এত সম্পর্কটা এত সুন্দর হয়ে যায় না, কত মানুষের সঙ্গে দেখা হয়, আর সবটাই তো আনন্দের মুহূর্ত না? কারণ আমরা চেষ্টা করি 100% দিয়ে তাদের কাজটাকে ভালো করার। ভেরি গুড তন্নি, Thank you. এইভাবেই জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদি। বাট তুমি এত অল্প বয়সে তুমি এবং তোমার হাজবেন্ড এরকম একটা উদ্যোগ নিয়েছো, হ্যাঁ দিদি। এত মানুষের বিয়ে অ্যারেঞ্জ করছো, চারটিখানি কথা নয়। অল দ্য বেস্ট। এবার দেখবো সকলের কি খেলা আসছে। দেখো খেলাটা বুঝিয়ে দিই, এখানে অনেক ধান রয়েছে, এই ধানের মধ্যে 5টা কড়ি 5টা সুপুরি লুকিয়ে রাখা আছে, দুটো হাত দিয়ে খুঁজে খুঁজে বার করতে হবে, এবং এই থালার মধ্যে 5টা কড়ি 5টা সুপুরি খুঁজে বার করে রাখতে হবে। সময় 3 মিনিট। যদি কেউ 3 মিনিটের মধ্যে না করতে পারো, তাহলে দেখো 3 মিনিট সময়ের মধ্যে কে কটা কড়ি আর সুপারি জোগাড় করতে পেরেছো। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে তন্নি। ভিতরে হাত ঢোকাও। হ্যাঁ, চারটে হয়ে গেছে, চলো। তিনটে আরো, সাইডগুলো দেখো, আরেকটা, একটা। ভেরি গুড। তন্নি খেলাটা শেষ করেছে 1 মিনিট 2 সেকেন্ডে। ভেরি গুড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। ওই
মৈত্রী ওয়েডিং ফটোগ্রাফার, ফটোগ্রাফির উপর ভালোবাসা কবে থেকে হলো? ছোটবেলা থেকে টুকটাক ছবি তুলতাম, তারপরে একদিন দাদা একটা ক্যামেরা কিনলো। ক্যামেরা কিনে যেহেতু আমি ছবি তুলতে মানে চাইছি, সেটা দেখে আমাকে দিল। তখন থেকেই টুকটাক ছবি তুলতাম। আমি ভীষণ ডানপিটে একটা মেয়ে, আমি সাপ ধরতাম, মানে স্কুলে আমি 5টা স্কুল চেঞ্জ করেছি। তো কথা শুনে মনে হচ্ছে তুমি খুব শান্তশিষ্ট, প্রত্যেকটা শব্দের পর একটা করে পজ। আমি এখন বড় হয়ে গেছি তো তাই জন্য। এত ডান পিটে সাপ ধরা মেয়ে তো দেখে মনে হচ্ছে না। আমার হাজবেন্ডের সঙ্গে দেখা এই ক্যামেরা নিয়ে। 3D অ্যানিমেশনের জন্য ভর্তি হয়েছিলাম। পুরো ইনস্টিটিউটে ওই একা ছিল যার কাছে ক্যামেরা ছিল। ওকে। আর আমি হঠাৎ করে একদিন ক্যামেরা নিয়ে যাই বলে ওর খুব ইগোতে লাগে। ও আচ্ছা। দাদাগিরি দেখানোর জন্য এসেছিল আর কি, কি ক্যামেরা ইউজ করো এইসব বলতে বলতে। ওনার কাছে যেটা ওটাই বেস্ট। হ্যাঁ হ্যাঁ, ওই একা ছিল এতক্ষণ। হঠাৎ করে একটা মেয়ে চলে এলো, সিনিয়র দাদা, একটু ভদ্রভাবে কথা বলতে হবে, এরকম একটা ব্যাপার। আর কিছু বললো না, চলে গেল। তারপরে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়। তারপরে আমি ওর ফেসবুক ঘেটে ঘেটে দেখি যে ও ভীষণ ভালোবাসে ছবি তুলতে। একটা দুটো করে ওয়েডিং নিতে নিতে একটা কোম্পানি ফর্ম করলো, সেখানে আমি টুকটাক ছবি তুলতাম। অ্যাকচুয়ালি আমার যখন বিয়ে হলো, বিয়ের পরে দেখলাম যে ওর যারা পার্টনার্স ছিল তারা ওকে একদম ডুবিয়ে দিয়ে চলে গেছে। হাজবেন্ড কি করতেন? এই ফটোগ্রাফির মধ্যেই ছিলেন নাকি? ও চাকরিও করতো প্লাস কোম্পানিটাও চালাতো। আচ্ছা। এবার বাকি যারা ফটোগ্রাফার্স ছিল, যাদেরও তৈরি করেছিল, অ্যাকচুয়ালি বেসিক্যালি তৈরি করেছিল, ক্যামেরা কেনা থেকে শুরু করে এই জিনিসগুলো ও অ্যাকচুয়ালি বুঝতে পারেনি যে আস্তে আস্তে অনেকগুলো ধার হয়ে যাচ্ছে। ও ওদের ওপর ভরসা করেছিল। এটা কি তোমার বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের পরেই। আমি এটা বিয়ের পরেই জানতে পারি। আচ্ছা। আমি তো খুব আপসেট হয়ে পড়ি জিনিসটার জন্য। ধার দেনাটা কিভাবে হয়েছিল? কিছু ইকুইপমেন্টস কেনা ছিল, তারপরে কিছু ক্যামেরা কিনতে গিয়েও কিছু দেনা হয়েছিল। মানে সবাই মিলে, তো বন্ধু বান্ধবরা মিলে যে ক্যামেরাগুলো কেনা হয়েছিল। তারপরে ক্যামেরাগুলো নিয়ে চলে গেছে। ক্যামেরাগুলো নেয়নি, কারণ আমি ধার শোধ দিয়েছি। 1.5 বছর লেগেছে আমাদের দুজনের। মানে আমার হাজবেন্ড ভীষণ ডিপ্রেসড হয়ে গেছিল। কতজন লোক ছিল এরকম ভাবে? 4-5 জন তো নিশ্চয়ই। তারা তোমার হাজবেন্ডের সাথে কাজ করতেন? হ্যাঁ। আচ্ছা। তারপরে জিনিসটাকে আমি একদম সিরিয়াসলি নিলাম। মানে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, সেটা ফিল করার পর থেকে আজ অবধি অন্তত 600-700 বিয়ে আমি কভার করেছি। সেই সিচুয়েশন থেকে কিভাবে ঘুরে দাঁড়ালে? কাজ কিভাবে এগোলে? শুধু অনেস্টলি কাজ করে গেলাম, দিন রাত খেটে গেলাম দুজনে। ও ভিডিও এডিট করা, ভিডিও এগুলো করতো। একদম 0 মেম্বার্স ছিল আমাদের টিমে। তুমি আর তোমার হাজবেন্ড খালি? হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে 22 জনের কাছাকাছি মেম্বার্স আমাদের। এখন যারা আছে তারা যথেষ্ট ভালো কাজ করে, সবাই এক্সপিরিয়েন্স, এবং আমাদের টিম মেম্বার্স সবাই। মেইনলি কি বিয়ে বাড়ি কি কভার করো না সব রকম ধরনের ফটোগ্রাফি করো? আমার কোম্পানির নাম হচ্ছে পেপার প্লেন্স ফটোগ্রাফি। আমরা সব কিছুই কভার করি, মেনলি করি ওয়েডিংটা। তো এখন ধরো বিয়ে বাড়ির তো কনসেপ্ট একটু চেঞ্জ হয়ে গেছে, প্রি ওয়েডিং শুট শুরু হয়ে গেছে, তারপর এখন ডিজিটাল অ্যালবাম হয়ে গেছে। একদম প্রিন্টেড অ্যালবাম আসে, সবকিছু নিয়ে বাইন্ডিং করে একদম সুন্দর করে তৈরি করা হয়। কম্প্যাক্ট একটা অ্যালবাম আছে। আর এই যে প্রি ওয়েডিং শুট সেটাও করো? হ্যাঁ, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং হয় এখন। প্রি ওয়েডিং শুটে তোমাদের মেইনলি ক্রাইটেরিয়াস কি থাকে? আমরা তো পুরো জিনিসটাকে ন্যাচারাল করতে চাই। মানে রাস্তায় যেতে যেতে একটু ফুচকা খেতে ইচ্ছে করলো, ওরা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আমরা ছবিটা তুলে যাচ্ছি। বা ময়দানে বসে আছে, বসে বসে হয়তো ছাগল যাচ্ছে এক পাল, তাদের সঙ্গে ছোটাছুটি করলো, গিয়ে আমরা সেরকমভাবে ছবিটা তুলি। বাজেটটা কিরকম হয়? বাজেটের ক্ষেত্রে কম বেশি তো এদিক ওদিক হবেই। সে তো হবেই। বেসিকটা একদম বেসিক শুরু হচ্ছে 40,000 থেকে, উইথ দ্য অ্যালবাম এন্ড এভরিথিং। কারণ অ্যালবামেরও তো অনেক রেঞ্জ হয়। অ্যালবামের পেজের ওপর ডিপেন্ড, কত নাম্বার অফ পেজেস আর কোয়ালিটি অফ পেজেস। ফ্যান্টাস্টিক। খুব ভালো থেকো মৈত্রী, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আরো অনেক বড় হও জীবনে। দিদি, আমি চাইছি আজকে এখানে যেহেতু আমি খেলতে এসেছি, আপনার কয়েকটা ছবি তুলতে। ওকে, তোমার ক্যামেরা আছে সাথে? হ্যাঁ আছে, সঙ্গে আছে। সেগুলো পাবো তো? Thank you so much. Stop. Stop করতে হবে। এনাকে সাপ ধরে।
হাত নড়ছে না তো? নড়তে চড়তে তো 1 ঘন্টা। ঝটপট ঝটপট, দুটো হাত একসাথে কাজ করতে হবে। ভেরি গুড, কামান কামান কামান। আরো 4টে, এখানে 5। সব দিক দিয়ে হাত ঢোকাও। আরো 2টো। আরেকটা, কামান। বেশি টাইম নেই কিন্তু ওইট্রি, তাড়াতাড়ি খুলতে হবে। নিচে হাত ঢোকাও। ছোট ছোট সুপুরি পেতে হবে। চলে এসো। ঠিক আছে, একটা বাকি রয়েছে, 9টা হয়েছে। ওই 3 মিনিটে 9টা ঝিনুক আর সুপারি কালেক্ট করেছো, একটা বাকি রয়ে গেছে, শেষ হয়নি খেলাটা। ওকে, দেখা যাক বাকিরা কি করেছো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger, special partner Cucina Small Appliances। মৌসুমী দি, ম্যারেজ রেজিস্টার আসল কাজটাই তো আপনি করেন। হ্যাঁ, কিন্তু আমাদের মূল্য সেরকম ভাবে পাই না। কেন? পাই না মানে ওরা এত সময় নিয়ে নেয় ওই থেকে, যে আমরা সময় পাই না। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, সই করে হাতে। হ্যাঁ, এরকম। যাই হোক, কিন্তু যে আমরা বিবাহের যে দলিল আমরা বানিয়ে দিই, সেই দলিলটা কিন্তু সারা জীবনের জন্য। এই প্রফেশনে এলেন কিভাবে? আমি অ্যাকচুয়ালি আগে কম্পিউটার টিচার ছিলাম, কিন্তু হঠাৎ করে 1997-এ পত্রিকায় একটি অ্যাডভার্টাইজমেন্ট হয়। সেখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পরে আমি অ্যাপ্লাই করলাম, করার পরে ইন্টারভিউ হলো, পরীক্ষা হলো। তো 3 বছর পরে যখন আমি কল পেলাম, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, তখন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে আমি বলছি এটা আমি কি করব, আমি তো করব না কাজ। তো আমার বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এরা খুব এনকারেজ করেছিলেন সেই সময়, যে করো তুমি এই কাজটা, খুব ভালো। 2001 থেকে আমি শুরু করি। তো করার পরে আজকে দীর্ঘ 19 বছর প্রায় হতে চললো আমি এই কাজ করছি। প্রচুর মানুষের নিশ্চয়ই বিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমার 5000-এর কাছাকাছি। 5000? এই যে 5000 মানুষের 4 হাত এক করেছেন, কিরম ব্যাপারটা লাগে? তারা যখন এসে বলেন 5 বছর পর আরেকটা বিয়ে বাড়িতে দেখা হয়, তখন যদি কেউ এসে বলেন ম্যাডাম আপনি তো আমাদের বিয়ে দিয়েছিলেন, আচ্ছা ঠিক আছে তাই নাকি, আমার ছেলে হয়েছে, সেটি যখন বলে সত্যি তখন ভীষণ আনন্দ হয়, মনে হয় জীবনে আমি কিছু করছি আর কি, আমি সমাজের জন্য কিছু করছি। এই রেজিস্ট্রি ব্যাপারটা কবে থেকে শুরু হয়েছে, কত বছর হলো? আগেকার দিনে তো এটা ছিল না। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হচ্ছে 1954, সেই সময় থেকে কিন্তু হচ্ছে। কিন্তু সবাই কি মানতো সেটা? না, সেটা কম্পালসারি ছিল না বলে কেউ করতেন না। কম্পালসারি ছিল না? কম্পালসারি ছিল না। তখন যারা করতেন তারা ওই লাভ ম্যারেজ করছেন বা পালিয়ে গিয়ে বিয়ে করছেন, এই ধরনের বিয়েতে জেনারেলি হতো। এরপরে আসে 1955-এর অ্যাক্ট, সেটা হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট। সেই হিন্দু ম্যারেজ অ্যাক্টটা হচ্ছে আপনার বিয়ের পরের রেজিস্ট্রেশন। যাদের বিয়ে হয়ে গেছে তারা যদি করতে চায় তাহলে সেটা মানে তাদের যে বিয়েটা হয়েছিল তাকে আইনে স্বীকৃতি দেওয়া। আচ্ছা, সেটা কারোর বিয়ের 50 বছরেও করতে পারেন, সেটাতে কোনো অসুবিধে নেই। ওকে। আর যেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, সেটা বিয়ের দিন করতে হয়, যেটা বিফোর ম্যারেজে আছে আর কি। বিয়ের দিন করতে হয় অথবা বিয়ের আগে করতে হয়, বিয়ের পরে সেটা করা যায় না। বিয়ের পরে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করা যায়, কিন্তু সেটা আফটার ম্যারেজের ক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে আবার ছেলে মেয়েকে 21 বছর বয়স হতে হয় দুজনকেই, তারা মিনিমাম 1 মাস থেকেছে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে, সেটা প্রুফ করতে হয়। তো এই সমস্ত ব্যাপারগুলো থাকে। তো এরকম মানুষও তো নিশ্চয়ই এসে ফোর্স করে যারা বিয়ের বয়সে পৌঁছায়নি অথচ বিয়ে করতে চায় বা পালিয়ে ভীষণ ম্যাডাম সাংঘাতিক হয়। এবং আমি সেই হিসাবে আমার আরেকটা প্রফেশনও আছে, সেটা হচ্ছে কাউন্সেলিং করা। আবার এরকমও হয় যে রেজিস্ট্রেশনটা করে নিয়েছে, 18 হওয়ার পরে ছেলেদের বয়স 21 আর মেয়েদের বয়স 18 লাগে। তো রেজিস্ট্রেশনটা করলো, করার পরে হয়তো তারা 10 বছর পরে বিয়ে করছে। সেক্ষেত্রে চলে এলো আমার কাছে, রিসেন্ট হয়ে উঠছে, দিদি আমার বাবা মা না জানেন না আমাদের রেজিস্ট্রেশনটা হয়েছে, কাজেই আপনি চলুন বিয়ে বাড়িতে, আপনি
একটু দেখাবেন রেজিস্ট্রেশনটা হয়েছে। বাবা মার সাথে ডিল করতে হয়। আর এটা কম্পালসারি যে 1 মাস আগে আপনাকে নোটিশ দিতেই হবে। হ্যাঁ, 1 মাস আগেও দিতেই হবে। এছাড়া এছাড়া আসলে করলে হবে না। এখন 1 মাসও না, আমাদের অনলাইন হয়ে গেছে, এই লাস্ট 19 জুন থেকে হয়ে গেছে। অনলাইনে অনলাইনে যে অ্যাপ্লাই করতে হয়। 1 মাস আগে কেন করতে? 1 মাস হচ্ছে অবজেকশন পিরিয়ড। এর মধ্যে ছেলে মেয়ে যদি কেউ এসে কোনো অবজেকশন জানাতে পারে, বা এরকমও হয় যে ছেলেটির আগে কোনো বিয়ে ছিল, এরকম আমার ক্ষেত্রেও হয়েছে। সেই ছেলেটির বউটি, মানে আগের যে বউ, সে এসে আমার কাছে অবজেকশন দিয়েছে, তাই ওই টাইম পিরিয়ডটা রাখা হয়। হ্যাঁ, ওই জন্য এই টাইম পিরিয়ড হুট করে হয়ে যায় না। এবার যদি সমাজ দায়িত্ব নিয়ে কোনো বিয়ে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমরা বিয়েটা 8 দিনের মাথায় করে দিতে পারি। কারণ সমাজ দাঁড়িয়ে থেকে, অতগুলো মানুষ দাঁড়িয়ে থেকে একটা বিয়ে দিয়েছেন, যদি আজকে কারোর বিয়ে হয়, সেই বিয়েটা আমরা 8 দিন পরে রেজিস্ট্রেশন করতে পারি। অনেকেই তো আছেন যে খুব তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়, বিয়েতে বলতে পারেন না রেজিস্ট্রারকে, তারা কিন্তু আফটার ম্যারেজ, হিন্দু ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশনটা করেন। এছাড়াও আমার একটা অভিজ্ঞতা, তাও আজ থেকে বেশ কয়েক বছর আগে, 10-12 বছর আগে, একজন বয়স্ক ভদ্রলোক, বৃদ্ধ বললে হয়, তিনি 78 ইয়ার্স ওল্ড, খুব শরীর খারাপ হয়েছে। তার আগের যিনি ওয়াইফ ছিলেন তিনি মারা গেছেন, তিনি বিপত্নিক আর কি, অসুস্থ হয়েছেন। তার আশেপাশে কোনো আত্মীয় স্বজন থেকেও নেই, ছেলে মেয়েও নেই। একজন পরিচারিকা, সে তাকে দেখাশোনা করেন। তিনি মনে করলেন, আমাকে বললেন যে আমি এরকম একটা রেজিস্ট্রেশন করতে চাই। উনি বললেন যে আমি সব কিছু ওনাকেই দিতে চাই। আমি ঠিক আছে, আপনি করুন। তা ওনারা অ্যাপ্লাই করলেন। এবং আমি যেদিনকে রেজিস্ট্রেশনটা করতে গেছি, আমার খুব কষ্ট হচ্ছিল। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং প্রায় শুয়ে প্রায় রেজিস্ট্রেশনটা করেছিলেন। করার পরে কিছুদিন পরে উনি মারাও যান আর কি। তো মারা যাওয়ার পরে মেয়েটি আমার কাছে এসে বলেছিলেন যে আপনি যে কত উপকার আমার করেছিলেন, যে আজকে আমি সমস্ত কিছুতে যেখানে যাচ্ছি কোনো কিছুতেই আমার অসুবিধা হচ্ছে না, আমি এই সার্টিফিকেট দেখিয়ে সব কিছু পাচ্ছি। অনেক রকমের মানুষের ভীষণ অনেক রকমের ঘটনা ঘটে আর কি। সমাজকে যা দেখছি তাতে দেখে মনে হয় বিয়ে করার থেকে বিয়ে ভেঙে যাচ্ছে বেশি। আমার তো মনে হয় একটা বিয়ের আগে একটা কাউন্সেলিংয়ের ভীষণ দরকার হয়। সামান্য ব্যাপারে বিয়ে হয়েছে, পরের দিন রেজিস্ট্রেশন করেছে, তার পরের দিন এসে ডিভোর্সের জন্য আসছে। সামান্য ডিমের পোচ করতে পারেনি বলে মেয়েটি, তাকে ডিভোর্স করা হচ্ছে। আমাকে অফিসে যাচ্ছে, সেই মেয়েটিও অফিসে বেরোয়, আমাকে ডিমের পোচ সে করে দিতে, ব্রেকফাস্ট দিতে পারেনি। তো সেক্ষেত্রে এই ছোট ছোট ব্যাপারগুলোর জন্য আমরা বলি শুধুমাত্র আগে নয়, পরেও দরকার হলে তোমরা এসো। এবং আমি অনেক ক্ষেত্রে আমার এরকম ব্যাপারগুলো হয়েছে, যারা এসেছেন এবং পরবর্তী সময় তারা আবার সুন্দরভাবে সংসার করছে। যার জন্য আপনি কাউন্সেলিংটাও করেন। কাউন্সেলিংটাও আমি করি এবং আমি সকলকেই বলি যে কোনো রকম অশান্তি হওয়ার পরে আর কি একটু কাউকে সাথে কথা বলে নেওয়াটা খুব দরকার। কিছু না, বাড়ির বড়দের সাথেও কথা বলা, ড্রাস্টিক স্টেপ নেওয়ার আগে। ছোট ছোট সংসারগুলো হয়ে গেছে না, দুজনের মধ্যে যখন ঝগড়া হয়, তখন থার্ড কেউ এসে বলে না তোমরা থামো। 24 বছরের বিবাহিত জীবনে আমি খুব দেখেছি শ্বশুর শাশুড়ি ভাসুর জায়ের উপস্থিতি ভীষণভাবে প্রয়োজন। সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা তো আপনিই করেন। তা আমি সবাইকে তাই রিকোয়েস্ট করবো যে আপনার টাইম যেন একটু বেশি দেয়, আপনাকে যেন তাড়াতাড়ি করে বিদায় না করে দেয়। থ্যাংক ইউ মৌসুমী দি, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। স্টার্ট। ভেতরে হাত ঢোকান। এক্ষুনি একটা বেরিয়েছিল, ঢুকে গেল। দেখবেন যখন বেরোচ্ছে যে বেরোচ্ছে। হাত ঢোকান, হাত ঢোকান। এবার কড়ি খুঁজুন, বড় বড় দুটো কড়ি, আরেকটা কড়ি বড় দেখে। ওই যে ভেরি গুড। মৌসুমী দি টাইম 1 মিনিট 34 সেকেন্ড। মৌমিতা দি ডেকোরেটিং এর কাজ করেন? ডেকোরেটার্সের ব্যবসা আমাদের। আপনার নিজস্ব নাকি পরিবারের ব্যবসা? না, আমার হাজবেন্ড। শুরু হলো কিভাবে? আমরা দুটো বোন। বাবা একটা চাকরি করতো কারখানায়, আমাদের মোটামুটি চলছিল জীবন। তারপরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, ভাত বসিয়েছিল, আর আমি খেতে গেছি রান্নাঘরে, তা স্টোভ বাস্ট হয়ে পুড়ে যাই আমি। এতটাই পুড়েছি, মানে 86% পুড়েছি আমি। বার্ন ছিল তোমার? এতটাই। তা আমি 2 বছর মানে ভুগেছি। তখন কি তুমি ছোট? হ্যাঁ, ছোট।
2 বছর হসপিটালিস্টই ছিলাম আমি। বাবা, দুটো পা, একটা 60 ডিগ্রি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছিল। আমার একটা পা অপারেশন হয়ে গেল, যথারীতি আমি ওই পাটা নিয়ে ঠিকঠাক হলো, তারপরে এই পাটাও আস্তে আস্তে করে অপারেশন করা হলো, সুস্থ হয়ে আসলাম বাড়িতে। তারপরে তোমার বিয়ে হলো? হ্যাঁ, তারপরে এবার আমি ভাবলাম যে আমি পড়াশোনাটা পারছি না অতভাবে করতে, তা আমি এক কাজ করি, ওটা হাতের কাজও শিখে নিই, পার্লারের কাজটা কিছু শিখে আমি করা শুরু করলাম। আমি যেখানে মানে পার্লারে কাজ করতাম, ওদের একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে আমার হাজব্যান্ড তখন একটা ছোটোখাটো কারখানাতেই কাজ করতো, ওখানে খেতে আসতো, টিফিন দিত আমাদের একটা, মানে সন্ধ্যেবেলা পার্লারে। তা আমাকে বলতো মমিতা এসে নিয়ে যাও টিফিনটা, তা আমি মাঝে মধ্যেই যেতাম, বা কোনো সময় একটা কাস্টমার না থাকলে ওখানে বসে দেখতাম রেস্টুরেন্টে। তা আমাকে দেখতো, তা দেখে একদিন রেস্টুরেন্টের ওই মালিককে জিজ্ঞাসা করলো যে এই মেয়েটা কোথায় থাকে, আমার ভালো লাগে। ও, সেখান থেকে বিয়ে। আমাকে তখন ওই মালিক বললো যে এরকম ব্যাপার মমিতা, তোমাকে ওই ছেলেটার ভালো লাগে। আমি বললাম দেখুন দিদি, আমাকে ওপর থেকে ভালো লাগে, কিন্তু আমি তো পুড়ে গেছিলাম, আমার এরকম ব্যাপার আছে, তা সেটা কি মানবে? তখন বললো ঠিক আছে আমি বলে দেখবো। তখন বললো, বলার পর বললো হ্যাঁ আমি কেন, আমি তো ওকে ওইভাবে তো দেখিনি, আমার ভালো লেগেছে, আমি অবশ্যই ওকে বিয়ে করবো। বিয়ের পরে কেন মনে হলো ডেকোরেটিং এর ব্যবসায় ঢুকবে? আমার হাজবেন্ডের মানে যেই কাজটা করতো ওটা অতটা সচ্ছল হচ্ছিল না। কি করতেন? ব্যাগের কারখানায় কাজ করতো, এবার সেটা দিয়ে অতটা সচ্ছল হতো না। এই হয়েছে আমার তো একটা কিছু করতে হবে, মেয়েটাকে ভালো স্কুলে ভর্তি করেছি, ওর একটা টাকা মানে এসছিল, মানে জমার টাকা, তা বললো এই টাকাটা দিয়ে কি করব। তা আমি তখন বললাম পার্লার দিলে তো এর থেকে অনেক বেশি টাকা লাগবে, তবে দরকার নেই, পার্লার তারপরে হবে, এখন তো অনেক পার্লার হয়ে গেছে, ঘরে ঘরে হয়ে গেছে, তাহলে তুমি এক কাজ করো ডেকোরেটার্সের জিনিস তোলো, টুকটাক করে হোক না, এটা তার পচা গলার ব্যাপার নেই, যেটুকুনি হবে আস্তে আস্তে আমাদের হয়ে যাবে। এইভাবে করতে করতে অনেক দায়িত্বের কাজ, এরকম দায়িত্ব নিতে পারবে বলে মনে হচ্ছিল? দায়িত্ব নিতে পারি বলতে আমার বাবাও আমাদের একটু হেল্প করে, মানে প্রচুর জিনিসপত্রের প্রয়োজন। হ্যাঁ, জিনিসপত্রের প্রয়োজন, আনতে যেতে হয়। মূলত কি কাজের দায়িত্ব নাও বিয়েতে? আমাদের তো ক্যাটারিংও মানে করেছি, 2 বছর ধরে ক্যাটারিংও করা হচ্ছে, আর ডেকোরেটার্সের সমস্ত জিনিসই পাওয়া যায়। সাজানো গোছানো, চেয়ার টেবিল, হ্যাঁ, চেয়ার টেবিল, কাপড় টাপড় যেগুলো লাগে, ডিনার সব ডিনার প্লেট সবই পাওয়া যায়, বউ বসার আসন টাসন সব। তো সেটা কি শুধু বিয়ে বাড়িই করো না অন্যান্য পার্টি? না, অন্যান্য শ্রাদ্ধ বাড়ি সবই এ টু জেড, অন্নপ্রাশন সব, মানে বিয়ে থেকে মানে জন্ম থেকে মৃত্যু সবই। কত বছর হয়ে গেল করছো? এই 5 বছর হতে চললো। তা এখন তুমি আর তোমার স্বামী দুজনে মিলে করো না? আর হ্যাঁ, কেউ আছে? না, আমার হাজবেন্ড তো চাকরি করে বাইরে থাকে, চাকরি সূত্রে এখন ও, বাইরে থাকে, আমি তুমি একা করো? না, আমার বাবা একটু হেল্প করে দেয়। বাবা আর তুমি মিলে করছো? হ্যাঁ, আমি মানে আমাদের মানে এমন দিন গেছে একটা সময় যে আমাদের 2 টাকার মুড়ি কিনে খেতে হয়েছে। এখন কি অবস্থা? এখন আমরা 200 জনকে খাওয়ানোর ক্ষমতা রাখছি। এই করে আমি বাড়ি করেছি, একটা জায়গা কিনেছি রিসেন্ট। কি নাম দিয়েছো তোমার কোম্পানির? মেয়ের নামে ঐশী ডেকোরেটার্স। বিয়ের সিজনে তো মানে রোজ কাজ থাকে? রোজই কাজ থাকে, রোজই। একাধারে সংসার সামলাচ্ছো, মেয়েকে বড় করছো, ব্যবসা করছো। কেন যেত মেয়েকে একা ছাড়া যায় না, তাই তো। মেয়ে ক্লাস 9-এ উঠে গেল এই বছর, সমস্ত কিছুই দেখি। ভালো থেকো মমিতা। একদম, তুমিও ভালো থেকো। অনেক শুভেচ্ছা রইলো। রেডি, স্টার্ট, যাও। হাত ঢোকাও ভেতরে। হাত ভেতরে ঢুকে খুঁজো। Very good, very good. Come on. হাত ঢোকাও ভেতরে, হাত ঢোকাও। রেখে দাও, ওটা রাখো, দুটো হাত দিয়ে করতে হবে। একটা সুপারি খোঁজো। মমিতা খেলাটা শেষ করেছে 1 মিনিট 58 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তন্নি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মৌসুমীদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মৌমিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে ঐত্রী 5 পয়েন্টস। তন্নির পছন্দ ডিএসএলআর ক্যামেরা, মৌসুমীদির জন্য রাইস কুকার, মৌমিতার জন্য আলমারি, ঐত্রীর পছন্দ বেতের লন্ড্রি ব্যাগ। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি।
আজকের আমাদের স্পেশাল গেস্ট শামায়ন এবং শর্মিতা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। গানে কোন বাদ্যযন্ত্রের নাম রয়েছে? বলো। আরে চোখ ঐত্রী। সানাই। क्या बात? 5 পয়েন্টস, সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনার স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। ঐত্রী। বাজার প্রেস করে নো টাইম। সরি ঐত্রী, -5। तीन नंबर प्रश्न, राइट आंसर दिले गिफ्ट पावे ब्रेकफास्टेर सेट। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। लेने तुझे ओ गोरी, आएंगे तेरे सजना। सहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। सहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। ये दिल की बात अपने दिल में दबा के रखना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। शाबा ओए ओए ओए, शाबा ओए ओए ओए, शाबा ओए ओए ओए, शाबा ओए ओए ओए, शाबा। গানের কথা অনুযায়ী কি সাজিয়ে রাখার কথা বলা হয়েছে? ঐত্রী। ঐত্রীকে বাদ দিয়ে বাকি তিনজন। বলো তন্নি। डोली सजा के रखना। क्या बात? मेहंदी लगा के 5 পয়েন্টস, সঙ্গে ব্রেকফাস্ট সেট। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার স্টাইলিং কিট। একটা চোখের ছবি এসছে, এমন কোন গান শোনাবে যেটার মধ্যে চোখ শব্দটা আছে, বা আঁখে বা নয়ন নয়ন। বলো তন্নি। आंख मारे ओ लड़की, आंख मारे सीटी बजाए बजाए, सीटी बजाए। बीच सड़क पे नखरे दिखाए ओ सारे, वो करके इशारे ओ लड़की आंख मारे। 5 आंख points। मारे সঙ্গে হেয়ার স্টাইলিং কিট। 5 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রিস্ট ওয়াচ সানগ্লাসের সেট। ও সোনা রেশমি জো ছোনা, ওই পালকিতে বউ চলে যায়। হায় রে শরমে মন ভরে যায়। ওই পালকিতে বউ চলে যায়। হায় রে শরমে মন ভরে যায়। তাতা ধিনে ধিনক ধিনক, চলে দিবে ছনক ছনক। তাতা ধিনে ধিনক ধিনক, চলে দিবে ছনক ছনক। পালকিতে বউ চলে যায়। হায় রে শরমে মন ভরে যায়। ও পালকিতে বউ চলে যায়। হায় রে শরমে মন ভরে যায়। পালকিতে কে চলে যায়? বলো তন্নি। বউ চলে যায়। 5 পয়েন্টস, সঙ্গে রিস্ট ওয়াচ সানগ্লাসের সেট। होए 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 होए, रंग पुड़े दी रंग रंगीली लड़की चैल चबेली, उसते चंचल नैन कटार। चंचल नैन कटार से उसका रूप बना दिया, उसके रूप से कदल हुए तो ओ
থার্ড রাউন্ড কার দৌড় কত দৌড়। হেডফোন রাউন্ড। প্রথমে খেলবে তন্নি, হেডফোন পরো। তুমি ছাড়া বাকি ওয়েডিং প্ল্যানাররা কেমন তন্নি? বাকি সব ফার্স্ট ক্লাস প্যান্ডেল, প্যান্ডেল মেহেন্দি, মেথি মেহেন্দি, মেহেন্দি, ভুড়ি ভোজ, ভুড়ি ভোজ, ভুড়ি ভোজ আলো, আলু আলো, আলো হই চই, হইচই মেহেন্দি, পেচি মেহেন্দি, বুঝতে পারছি না। যেটা পারলে না সেটা হচ্ছে মেহেন্দি। মেহেন্দি চারটে পেরেছো, 8 পয়েন্টস। বিয়ে বাড়িতে বরবউরা কি বলে? तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो, तू खींच मेरी फोटो। কলসি, কলসি, হালুয়া, হালুয়া, সাপুড়ে, 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 ডান পিঠে, ডান পিঠে, ডান পিঠে, ফটো। ফটো। Very good, Aitri. 10 points. लाइफ हो आउट ऑफ कंट्रोल होटो को करके गोल বিয়ের সই করার পর সবাই কি বলে? All is well, all is well। मुर्गी का जाने अंडे का क्या होगा ঘটকালি, लाइफ मिलेगी या রসগোল্লা, ঘটকালি, फ्यूचर क्या লকেট, সই, सीढ़ी बजा দই, সই, সই, পালিয়ে, পালিয়ে, পালকি, ছাদনাতলা, ছাদনাতলা, হানিমুন, হানিমুন, ছাদনাতলা। যেগুলো পারেননি বলে দিই, ঘটকালি, পালিয়ে, ছাদনাতলা, হানিমুন। একটা পেরেছেন, 2 পয়েন্ট। বিয়ে বাড়িতে গেলে নিজেকে কি ভাবো? কলকাতা রসগোল্লা, চেন, চেয়ার, লঙ্কা, লঙ্কা, রিক্সা, 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 ভাড়া, থালা, ভাড়া, 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 ডেকচি, ডেচকি, লঙ্কা, লঙ্কা, দোকান, একটা পারোনি, লঙ্কা, লঙ্কা। লঙ্কা। আচ্ছা, চারটে সঠিক, 8 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে 10 পয়েন্টস। আমি রুটি করতে বসতাম। রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে রুটি মেকার এবং গিফট হ্যাম্পার 3। সেকেন্ড পজিশনে দুজন, মৌমিতা এবং তন্নি, দুজনেই 8 পয়েন্টস। মিষ্টি ওকে, তন্নির জন্য বিভিন্ন রকমের মিষ্টি, মৌমিতার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছেন মৌসুমীদি, 2 পয়েন্টস। মৌসুমীদের জন্য মেকআপ বক্স এবং সঙ্গে মেকআপের বিভিন্ন সরঞ্জাম। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। পাপোশ, তবলা, ওল, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও।
এবার বলো মৌমিতা, পোলাও, বোঝাও। পাপোশের পো, তবলার লা আর ওলের ও, পোলাও। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ট্রলি ব্যাগ। তোমার ননদ, তার পিস্তত ভাই, তার একমাত্র মামা তোমার কে? এবার বলো মৌমিতা, আমার শ্বশুর, বোঝাও। আমার ননদ, তার পিস্তত ভাই মানে পিসির ছেলে, আর তার একমাত্র মামা মানে আমার শ্বশুর হচ্ছে। 20 পয়েন্টস। সঙ্গে ট্রলি ব্যাগ। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি। বিয়ের জন্য পাত্রপাত্রীর খবর যখন চান, প্রথম অক্ষর বাদ দিলে একটি স্বাদ পান। কি বিষয় ধাঁধা? এবার বলো ঐত্রী, ঘটক। বোঝাও। বিয়ের জন্য পাত্রপাত্রীর খবর ঘটকের কাছেই চাওয়া হয়, আর ঘটকের প্রথম অক্ষরটা বাদ দিলে টক হয়, যেটা স্বাদ। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার ডয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, ভুড়ি ভোজ, দারুণ স্বাদ, লিস্টে কিছুই যাবে না বাদ। ওপর নিচের ক্লু, বানিয়ে নাও সর্ষের তেলে, মুখরোচকের সঙ্গে খেলে। এবার বলো তন্নি। মেনু কার্ড, কাসুন্দি। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার ডয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন। 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। যেহেতু শেষ প্রশ্ন 30 পয়েন্টস। এই মুহূর্তে তন্নি স্কোর 63, ঐত্রীর 35, মৌমিতার 58। 3 জনের সামনে সুযোগ আছে আজকে দিদি নাম্বার 1 হবার। যে উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো মৌমিতা। বিয়ের লাল জোড়া। মৌমিতা বলছে বিয়ের লাল জোড়া। দেখে নি, ম যোগ হয়েছে। যদি লাল জোড়া হতো তাহলে ম যোগ হতো না, তাই ভুল উত্তর মৌমিতা, -20। এইবার খেলবে মৌসুমীদি, ঐত্রী এবং তন্নি। 20 পয়েন্টসের আনসার। এবার বলো টাইম আপ। কি এটা ঐত্রী? বুঝতে পারছি না। অ্যালবাম। অ্যালবাম। বিয়ের অ্যালবাম। শেষ প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 তন্নিখা with 63 points। ঐত্রী, এটা তোমার। মৌমিতার। মৌসুমীদি, এটা আপনার। উইনারের ট্রফি তন্নির। দিদি নাম্বার 1 এর ব্যাচ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। সকলের জন্য রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বিদায় যাচ্ছি সকলের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামীকাল। এরপরে দেখবেন আলো ছায়া।